আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে আমরা পড়েছিলাম প্রত্যক্ষ বিপণন। তো প্রত্যক্ষ বিপণনের মধ্যে কি কি পড়েছিলাম? প্রত্যক্ষ বিপণনের কৌশল, পন্থা বা হাতিয়ারগুলো পড়েছিলাম, যার মধ্যে ছিল মুখোমুখি বিক্রয়, টেলিমার্কেটিং, ক্যাটালগ মার্কেটিং, সরাসরি ডাক মার্কেটিং, সরাসরি সাড়া টেলিভিশন মার্কেটিং, কিয়স্ক মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং। তো এইগুলা সবগুলারই সংজ্ঞা তোমাদের পড়া দেওয়া ছিল, আশা করি সবাই পড়েছো। মজার বিষয় হলো যে অনেকগুলা সংজ্ঞা হইলেও মানে নাম থেকেই সংজ্ঞাটা কি হতে পারে সেটা আইডিয়া করা যাচ্ছে, সুতরাং খুব একটা কঠিন বলে আমি মনে করছি না এবং আমি ধরে নিয়েছি তোমরা সবাই পড়ছো। তো কালকে যে পর্যন্ত পড়েছিলাম, আজকে তারপর থেকে আমরা পড়াশোনা শুরু করব। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র। এই যে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিত বিপণী কেন্দ্র। আচ্ছা, বিপণী কেন্দ্রর ইংরেজি কি হবে বলো তো তোমরা? ইয়েস, তোমরা ঠিকই ধরেছো, বিপণী কেন্দ্রের ইংরেজি হচ্ছে শপিং সেন্টার। তো শপিং সেন্টারের আগে আমরা কি পেয়েছি? পেয়েছি হচ্ছে, সরি, প্ল্যান্ড প্ল্যান্ড শপিং সেন্টার, অর্থাৎ পরিকল্পিত বিপণী কেন্দ্র। সো পরিকল্পিত বিপণী কেন্দ্র বলতে আমরা কাকে বুঝছি একটু আইডিয়া করো। গতদিন যেরকম আমরা মানে শব্দটা থেকেই সংজ্ঞা কি হতে পারে বা কনসেপ্টটা কি হতে পারে আইডিয়া করতে পারছিলাম, আজকেও কিন্তু আমরা চাইলে এটা একটু আইডিয়া করতে পারি। সো পরিকল্পিত শপিং সেন্টার বা প্ল্যান্ড শপিং সেন্টার বা পরিকল্পিত বিপণী কেন্দ্র হচ্ছে এমন একটা বিপণী কেন্দ্র, এমন একটা শপিং সেন্টার যেখানে সবকিছু পরিকল্পিতভাবে করা থাকে। তোমাদের ধারণা পরিষ্কার করার জন্য এই ছবিটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে পারো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা বেসিক্যালি একটা শপিং সেন্টারের ছবি, শপিং সেন্টারের ডায়াগ্রাম। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে গাড়ি পার্কিং আছে, তারপরে টয়লেট আছে, তারপরে ব্যাংক আছে, থান কাপড় পর্দার কাপড় আছে, তারপরে তৈরি পোশাকের দোকান আছে, শাড়ি লুঙ্গি আছে, পাঞ্জাবি ফতুয়ার দোকান আছে, জুয়েলারির দোকান আছে, চশমার দোকান আছে, তারপরে স্টেশনারির দোকান আছে, লাইব্রেরি আছে, তারপরে গুদাম ঘর আছে, তারপরে মুদি পণ্য আছে, বেকারি পণ্য আছে, ওষুধ আছে, ইলেকট্রনিক্স এর দোকান আছে, তারপরে হচ্ছে র‍্যাক শোকেস আছে, জুতা সামগ্রী আছে, তারপরে হচ্ছে গাড়ি পার্কিং আছে, শিশুদের খেলার মাঠ আছে, তারপরে হচ্ছে মাছ মাংসের দোকান আছে, শাকসবজির দোকান আছে, ফলমূলের দোকান আছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, মসজিদ আছে, মন্দির আছে, অর্থাৎ প্রেয়ার রুম আছে। হ্যাঁ, প্রেয়ার রুম, নামাজ পড়ার জায়গা যেটাকে বলি আমরা, সেটা আছে, ব্যাংক আছে, ডাকঘর আছে, মানে সোজা বাংলা কথা সবই আছে। তুমি এই শপিং সেন্টারে গেলে তোমার যা প্রয়োজন তুমি সব পাবে। অর্থাৎ শপিং সেন্টারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমার দরকারি যে সকল পণ্য সেই পণ্যের দোকান তো আছেই, পাশাপাশি তোমার যে সকল জিনিসগুলা লাগতে পারে, গাড়ি পার্কিং লাগতে পারে, পার্কিং এর জায়গা আছে, ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুম আছে, নামাজের টাইম হয়ে যেতে পারে, নামাজ পড়া লাগতে পারে, সেই জায়গা আছে, বাচ্চাদের নিয়ে গেছো, সেই বাচ্চা খেলাধুলা করতে পারে, খেলাধুলার জায়গা আছে, মানে এভরিথিং এর ব্যবস্থা যে শপিং সেন্টারে করা আছে, খুব সুন্দর পরিকল্পনা মাফিক করা আছে, সেই শপিং সেন্টারকে বা সেই বিপণী কেন্দ্রকে আমরা বলছি পরিকল্পিত বিপণী কেন্দ্র। আশা করি তোমাদের ধারণা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সংজ্ঞাটা লিখে নিব। সংজ্ঞাটা এখানে কোথায়? সংজ্ঞাটা আছে এই জায়গায়। আগে সংজ্ঞাটা লিখে নাও, তারপর আবার একটু যাব। পরিকল্পিত বিপণী কেন্দ্র হলো এমন এক ধরনের বিপণী বা বাজার যেখানে পরিকল্পিত উপায়ে প্রয়োজনীয় সব পণ্য সামগ্রীর দোকান স্থাপন করা হয়, পণ্য সামগ্রীর প্রকৃতি অনুযায়ী বিন্যাস করা হয় এবং কেনা বেচার সুবিধার্থে যাবতীয় সুব্যবস্থা রাখা হয়, মানে ওই যে নামাজের জায়গা, পার্কিং, খেলার জায়গা ইত্যাদি। তার মানে কি বুঝলাম? পরিকল্পিত বিপণী কেন্দ্র হলো এমন এক ধরনের বিপণী বা বাজার যেখানে সবকিছু পরিকল্পিত উপায়ে সাজিয়ে রাখা হয়, বিন্যাস করা হয় এবং সেখানে কেনা বেচার সুবিধার্থে যাবতীয় সুব্যবস্থা রাখা হয়। এই ধরনের শপিং সেন্টারকে আমরা বলছি পরিকল্পিত বিপণী কেন্দ্র। এখন আসো, উদাহরণ যদি বলি তাহলে পরিকল্পিত বিপণীর উদাহরণ আমরা বলতে পারি বাংলাদেশের
ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ইত্যাদি ইত্যাদি। তারপরে 50-এর দশকে, এই জায়গাটা খেয়াল করো, এমসিকিউতে আসতে পারে ইনফরমেশনটা। 50-এর দশকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ শপিং সেন্টার্স, আইসিএসসি নামে একটি সংগঠন সর্বপ্রথম পরিকল্পিত বিপণী কেন্দ্রের ধারণা প্রকাশ করে। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। আচ্ছা, পৃথিবীর মধ্যে অন্যতম বড় পরিকল্পিত বিপণী কেন্দ্র হলো চীনের ডনগুমানে অবস্থিত নিউ সাউথ চায়না মল, যার আয়তন প্রায় 8,92,000 বর্গ মিটার। সুতরাং ধারণা করতে পারছো তোমরা যে এটা কত বড় একটা শপিং সেন্টার। আচ্ছা, সো আশা করি এইটুকু আলোচনা থেকে পরিকল্পিত বিপণী কেন্দ্র কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আরো কিছু বিষয় যেগুলো পরিকল্পিত বিপণীর সাথে রিলেটেড। পরিকল্পিত বিপণী কেন্দ্র সাধারণত শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত হয়, অবশ্যই এটা বারোইল বাজারে হওয়ার কথা না, ঠিক আছে। তারপরে হচ্ছে গাড়ি পার্কিং এবং এর পরিকল্পিত এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকবে ডেফিনেটলি, কারণ আহ, শহরের ভালো ভালো ধনী ধনী মানুষ বা ভালো ভালো মানুষগুলো এখানে তাদের প্রাইভেট কার নিয়ে আসবে, সো কারগুলো রাখার জন্য পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা ডেফিনেটলি থাকা দরকার আছে। তারপরে কি, এ ধরনের বিপণী কেন্দ্র এল বা ইউ আকৃতির হবে, তবে এল বা ইউ আকৃতি যে হবে এরকমটা না, যে কোনো আকৃতিও হতে পারে। আচ্ছা, বিপণীর ভেতরে পর্যাপ্ত খোলা জায়গা এবং বিনোদনের ব্যবস্থা থাকবে। যারা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেছো বা যমুনা ফিউচার পার্কে গিয়েছো, দেখবে যে দোকানগুলা খুবই খোলামেলা, মানে ভিতরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। পর্যাপ্ত এলিভেটর, লিফট এবং এক্সেলেটরের ব্যবস্থা থাকবে, ডেফিনেটলি থাকবে, আমরা দেখেছি। ফুড কর্নার, সিনেমা হল, শিশু পার্ক, কনফারেন্স কক্ষ ইত্যাদির ব্যবস্থা থাকবে, অর্থাৎ যা যাবতীয় লাগে সেগুলা সবই থাকবে। ওকে, এবারে আমরা দেখবো যে পরিকল্পিত বিপণী কেন্দ্রের বৈশিষ্ট্য। বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমরা পড়বো এই ধরনের, এই যে পরিকল্পিত বিপণী কেন্দ্র, তারপরে হচ্ছে এই সুপার শপ বা যেগুলো আছে সুপার মার্কেট, তারপরে কি বলে চেইন স্টোর বা বিপণী মালা, এগুলো সবই পড়বো। বেসিক্যালি পড়বো হচ্ছে সেটার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। তো আমরা অলরেডি সংজ্ঞা পড়ে ফেলেছি, ডিটেল পড়ে ফেলেছি, এখন আমরা প্রথমে বৈশিষ্ট্যটা দেখে নিই। পরিকল্পিত বিপণী কেন্দ্রের বৈশিষ্ট্য, আশা করি এ পর্যন্ত যা আলোচনা করেছি ওর মধ্যে সব চলে এসেছে। যেমন সুনির্দিষ্ট একটা কাঠামো থাকবে, পরিকল্পিত বিপণী কেন্দ্র অবশ্যই প্ল্যান মাফিক সুনির্দিষ্ট কাঠামোতে তৈরি হবে। পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, বিভিন্ন পণ্যের দোকান থাকবে, মানে হরেক রকমের, এমন কোনো পণ্যের দোকান নাই যেটা এখানে থাকবে না। তারপরে বিপণী কেন্দ্রের বিন্যাসটা সুন্দর হবে। এ ধরনের শপিং সেন্টারে দক্ষ বিক্রয় কর্মী থাকবে, বাহ্যিক সাজসজ্জা সুন্দর করে করা থাকবে, বিনোদনের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ব্যাংকিং ও বীমার সুবিধা থাকবে, প্রার্থনাগার ও পার্কিং সুবিধা থাকবে। অর্থাৎ এইগুলো অলরেডি আগে আমাদের বলা হয়েছে, এইগুলা যেই শপিং সেন্টারে থাকবে সেটাই পরিকল্পিত বিপণী কেন্দ্র। ওকে, এবার আসো পরিকল্পিত বিপণী কেন্দ্রের সুবিধা এবং অসুবিধা। সুবিধাও অলরেডি আমরা জেনে ফেলেছি। সুবিধা হচ্ছে যে ক্রয় সুবিধা, একটা দোকানে, একটা শপিং সেন্টারে ঢুকলেই আমরা সব কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছি। যেমন এই যে এই ছবিটা যদি খেয়াল করো, এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরের জায়গা। দেখো ভিতরে যে আর্টিফিশিয়াল তালের গাছ লাগানো আছে, জায়গাটা কতটা ফাঁকা জায়গা পড়ে আছে। এটা কিন্তু মার্কেটের একদম মাঝখানে ফাঁকা জায়গা কতখানি। সো এখানে মানসম্মত পণ্য পাওয়া যায়, ক্রয় সুবিধা, এক দোকানে ঢুকলে সব পাওয়া যায়। তারপর কি, খোলামেলা পরিবেশ, সর্বনিম্ন প্রচেষ্টা, মানে দোকান দোকান ঘুরে, এই দোকানে এখন নিউ মার্কেটে একটা জিনিস কিনেছো, আবার ওই গাউসিয়াতে গেছো আরেকটা জিনিস কিনেছো, আবার যে মৌচাকে গিয়ে আরেকটা জিনিস কিনেছো, বিষয়টা এরকম না। এক জায়গায় ঢুকেছো, খুবই কম এফোর্ট দিয়ে তুমি তোমার যাবতীয় কেনাকাটা শেষ করতে পেরেছো। আনুষঙ্গিক সুবিধা, ডেফিনেটলি এখানে আনুষঙ্গিক বিভিন্ন সুবিধা আছে, এই যে ডাক সুবিধা, ব্যাংক সুবিধা ইত্যাদি। তারপরে প্রার্থনা কক্ষ আছে, নিরাপত্তার সুবিধা আছে, পার্কিং সুবিধা আছে, এগুলো সবই অলরেডি আলোচনা চলে এসেছে। এখন আমরা দেখবো অসুবিধা। আচ্ছা, অসুবিধায় যাওয়ার আগে তোমরা নিজেরা একটু কল্পনা করো তো, এত সুন্দর একটা শপিং কমপ্লেক্স, এটার অসুবিধাটা আসলে কি হতে পারে? এটার কি আদৌ কোনো অসুবিধা থাকার কথা? ডেফিনেটলি থাকার কথা, কারণ যেহেতু মানে যেই জিনিসের যেরকম ক্যালিবার সেই জিনিসের খরচ কিন্তু সেরকম। সো পরিকল্পিত বিপণী কেন্দ্রে যে এত এত সুবিধা দিচ্ছে তোমাকে, এই এর টাকাটা আসছে কোত্থেকে? তার কি বাপদাদার সম্পত্তি বিক্রি করে তোমাকে দিচ্ছে? নো, এটা দিচ্ছে তোমার পকেট কেটেই। অর্থাৎ তোমার কাছে উচ্চ মূল্যে পণ্য বিক্রি করছে এবং যেই টাকাটা বাড়তি দাম নিচ্ছে
ওই টাকা দিয়ে তোমাকে এই সকল বাড়তি সুযোগ সুবিধা তারা প্রোভাইড করছে। সুতরাং পণ্যের দাম অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাচ্ছে। ব্যাপক মূলধন, এই ধরনের একটা শপিং কমপ্লেক্স, এই যে এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একটা ছবি। সো এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স বলা হতো, এখন জানি না এর চাইতে বড় শপিং কমপ্লেক্স এশিয়ার মধ্যে হয়েছে কিনা। সো এত বড় একটা শপিং কমপ্লেক্স বানাইতে নিশ্চয়ই 200-400 টাকা লাগার কথা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লাগার কথা। সো ব্যাপক মূলধনের প্রয়োজনে হয়, এটা একটা বড় অসুবিধা। তারপরে কি হয়, গ্রামাঞ্চলের ক্রেতারা বঞ্চিত হয়। এই যে বারোইলের একজন কাস্টমার এইখানে কি শপিং করতে যেতে পারবে? সম্ভব? গেলে হয়তো বছরে একবার বা দুইবার শখ করে যেতে পারে, বাট রেগুলারলি শপিং এখানে গ্রামের ক্রেতারা করতে পারছে না। উপরই ব্যয় বেড়ে দেওয়া, যে এই যে যেটা বললাম, বাড়তি দোকান ভাড়া, বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন, পরিচ্ছন্ন রাখা ইত্যাদির জন্য খরচ অনেক বেড়ে যায়। যানজট সৃষ্টি হয়, মানুষ যখন এই এই সকল শপিং সেন্টারের দিকে ঝুঁকে বা যেতে চায় তখন দেখবে ওই এলাকাতে যানজট লেগে যায়। তারপরে কি, অধিক বিজ্ঞাপন ব্যয়, এসব শপিং সেন্টারে যে সকল বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলোর খরচ কিন্তু অনেক বেশি। তো আশা করি পরিকল্পিত বিপণী কেন্দ্র কি, এটার বৈশিষ্ট্য কি, এটার সুবিধা কি কি, এটার অসুবিধা কি কি, আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে চেইন স্টোর বা বিপণী মেলা। এই টপিকটা আগে আমরা পড়েছি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। খুচরা ও পাইকারি ব্যবসায়ে এই টপিকটা আমরা পড়েছি। সো আমাদের যেহেতু পড়া আছে, এখন ইজি হয়ে যাওয়ার কথা। প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞা যদি এটা না লিখে আগেরটা লিখতে চাও যেটা আগে পড়েছো তাতেও কোনো সমস্যা নেই, তারপরে এখানকার সংজ্ঞাটা আমি একটু দেখিয়ে দিই। চেইন স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যা একই মালিকানায়, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ চেইন স্টোর হচ্ছে এমন এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, মানে চেইন স্টোর কি, বৃহদায়তন খুচরা ব্যবসায়। প্রথমত এটা একটা খুচরা ব্যবসায় এবং পরিধিতে এটা বৃহদায়তন। তো আমরা বলতে পারি চেইন স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যার মালিক একই কিন্তু শাখা অনেক। ওকে, এই চেইন স্টোরের সাথে সিমিলারলি আরেকটা জিনিস আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে? সেটা হচ্ছে বহু শাখা বিপণী। বিপণীমালা আর বহু শাখা বিপণী একই জিনিস, পার্থক্য শুধু হচ্ছে যে বিপণীমালা বা চেইন স্টোর, ভালো করে খেয়াল করো, আবারও শুরু থেকে বলছি, চেইন স্টোর যেটা সেটাই বিপণীমালা, ইংরেজিতে চেইন স্টোর, বাংলাতে বিপণীমালা। তো চেইন স্টোর বা বিপণীমালা আর বহু শাখা বিপণী, মাল্টিপল স্টোর যেটাকে বলে, মাল্টিপল স্টোর আর চেইন স্টোর বেসিক্যালি একই জিনিস। অর্থাৎ বাংলায় যদি বলি বিপণীমালা আর বহু শাখা বিপণী একই জিনিস, পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে চেইন স্টোর নিজের পণ্য, নিজে কোনো পণ্য উৎপাদন করে না, মানে এই দোকানে যে পণ্য বিক্রি হয় সব অন্য মানুষের পণ্য। কোথায়? বিপণীমালায় বা চেইন স্টোরে। আর বহু শাখা বা মাল্টিপল স্টোরে শুধুমাত্র নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করে। বাদ বাকি এই যে বহুগুলা শাখা, অনেকগুলা শাখা থাকবে বলছি, এটা উভয় ক্ষেত্রে অনেকগুলা শাখা থাকবে, উভয় ক্ষেত্রে একই মালিকানায় পরিচালিত হবে, একই ব্যবস্থাপনায় পরিচালিত হবে। আমি বুঝতে পারছি না যে তোমরা বিষয়টা ক্লিয়ার হলে কিনা, তারপরে আরো একবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চেইন স্টোর আর মাল্টিপল স্টোর, ইংরেজিতে যদি বলি চেইন স্টোর আর মাল্টিপল স্টোর, বাংলায় যদি বলি বিপণীমালা আর বহু শাখা বিপণী, এই দুইটা জিনিস বেসিক্যালি একই জিনিস, মানে 90% একই জিনিস। কোন কোন ক্ষেত্রে একই জিনিস? সেটা হচ্ছে এটার মালিক একজনই হবে, চেইন স্টোরের মালিক একজন, এই মাল্টিপল স্টোরের মালিকও একজন। বিপণীমালা, বাংলায় যদি বলি বিপণীমালার মালিকও একজন, বহু শাখা বিপণীর মালিকও একজন। তারপরে উভয় দোকানেরই একই ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তার মানে মালিকও একজন, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণও একটা। পার্থক্য শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চেইন স্টোর বা বিপণীমালা অন্যের উৎপাদিত পণ্য কিনে নিয়ে এসে বিক্রি করে, আর যেটা বহু শাখা বিপণী বা মাল্টিপল স্টোর, সে অন্যের কোনো পণ্য বিক্রি করে না, তার নিজের উৎপাদিত পণ্য বিক্রি করে, যেমন বাটা শোরুম, অ্যাপেক্স শোরুম, তারপরে সাধনা ঔষধালয়, হামদর্দ লিমিটেড। ঠিক আছে? সো এখান থেকে আশা করি এখন তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। তো এখন আমরা দেখবো চেইন স্টোর বা বিপণীমালার সাথে কি কি বিষয় জড়িত। চেইন স্টোর একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। চেইন স্টোর একই মালিকানায় নিয়ন্ত্রিত পরিচালিত হয়।
প্রতিটি বিপণীতে একই রকম পণ্য সারি থাকে, প্রতিটি বিপণীতে একই রকমের সাজসজ্জা দেখা যায়। চেইন স্টোরের একটা উদাহরণ দাও দেখি। চেইন স্টোরের উদাহরণ হচ্ছে স্বপ্ন, মিনা বাজার, আগোরা, এগুলা। ঠিক আছে, প্রত্যেকটা দোকানে দেখবে দেখতে একই রকমের, একই মালিকানায় পরিচালিত হয়, একই মালিক। ঠিক আছে, বাট এদের একটাও নিজেদের উৎপাদিত পণ্য না, সব অন্যদের পণ্য নিয়ে এসে বিক্রি করে। এটা হচ্ছে চেইন স্টোর বা বিপণী মালা। আর বহু শাখা বিপণী কোনটা? বহু শাখা বিপণী হচ্ছে হামদর্দ, বাটা, অ্যাপেক্স। এগুলারও শাখা অনেক, ম্যানেজমেন্ট একটাই, কিন্তু এরা অন্যের পণ্য বিক্রি করে না। ওকে, এই যে দেখো, মিনা বাজার এক ধরনের খুচরা ব্যবসায়ী বিপণী মেলা, একাধিক শাখা থাকে যে যার, সেটা হচ্ছে চেইন স্টোর বা বিপণী মেলা। ওকে, এবার আমরা দেখবো চেইন স্টোর বা বিপণী মালার বৈশিষ্ট্য। মালিকানা। চেইন স্টোর বা বিপণী মালার মালিকানা কয়জন বলো তো? একজন। অবস্থান হয় কোথায়? এই টাইপের দোকানগুলোর অবস্থান হয় শহরের ভালো ভালো গুরুত্বপূর্ণ স্থানে বা জনবহুল স্থানে। ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যবস্থাপনা। একই বিন্যাস সব দোকানে, একই মূল্য সব দোকানে, এখানে কোনো বাকির সেন নাই, সব নগদে বিক্রি। নামও একটাই, সব শপিং সেন্টারের বা সব শাখার নাম হলো স্বপ্ন বা আগোরা বা মিনা বাজার। আর এখানে মানসম্মত পণ্য বিক্রি করা হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই যে 12 নম্বর পয়েন্ট যদি মনে রাখতে পারো, তাহলেই তোমরা চেইন স্টোর আর মাল্টিপল স্টোরের পার্থক্য করে ফেলতে পারবে। চেইন স্টোর হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর মাল্টিপল স্টোর হচ্ছে নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান। ওকে, উদাহরণ হিসাবে যদি বলি, বাংলাদেশের মিনা বাজার, স্বপ্ন, আগোরা, এগুলা। এখন আমরা দেখবো চেইন স্টোরের সুবিধা অসুবিধা। প্রথমে সুবিধা যদি বলি, এখানে ক্রেতা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, দরকার নেই এত প্যারা নেওয়ার, আমরা ঢালাওভাবে করে ফেলবো। চেইন স্টোরে মানসম্মত পণ্য পাওয়া যায়, সময় ও শ্রম কম ব্যয় হয়, কারণ স্বপ্নে ঢুকলে দেখবি সব হাতের কাছে, তোমার 10টা দোকান ঘোরার প্রয়োজন নাই। দর কষাকষি করার কোনো সুযোগ নেই, ফলে তোমারও মান সম্মান যাবে না, দোকানদারেরও টাইম লস হবে না। দোকানদার বলেছে 2000 টাকা দাম, তুমি বলেছো 200 টাকা দাম, মান সম্মান শেষ, এরকম কোনো সুযোগ এখানে নাই। উন্নত পরিবেশ, এসি টেসি লাগানো থাকে, কাঁচ দিয়ে ঘেরা থাকে, সুন্দর লাগে ভিতরে ঢুকলে। সামাজিক মর্যাদা, দোকানে গেলেই মনে হয় ওরে বাবারে আমি কত কোটিপতি, কোথায় এসে পড়েছি। আচ্ছা, তারপরে কি নগদে বিক্রি হয়, এখানে কোনো বাকি বকেয়া হয় না, ফলে বিক্রেতার কোনো ঝক্কি ঝামেলা নাই। বৃহদায়তন ক্রয়ের সুবিধা। এই যে চেইন স্টোর যেগুলো আছে, স্বপ্ন, আগোরা, মিনা বাজার, এরা দেখবে যে সাপ্লায়ারের কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে হিউজ পরিমাণে পণ্য একসাথে কিনতে পারে, ফলে কম দামে তারা কিনতে পারে। এই ছিল সুবিধা। এখন আমরা দেখব অসুবিধা। অসুবিধা একটাই, পরিচালন ব্যয় বেশি, প্রচুর পরিমাণে মূলধন লাগে, আর উচ্চ দাম বেড়ে যায় পণ্যের। এই যে এসি টেসি এগুলো সেট আপ দিতে যায়, পণ্যের দাম বাড়ায় ফেলে। কোনো একটা শাখায় যদি কোনো কিছু নিয়ে বদনাম হয়, তাহলে সেটা সব শাখায় ছড়িয়ে পড়ে। যেমন মানিকগঞ্জের কোনো একটা শাখায় তুমি মাংস কিনে এনে বাসায় রান্না করছো, দেখছো যে মাংসটা পচে গেছে, তুমি হয়তো কোনো কারণে এটা ফেসবুকে ইউটিউবে দিয়ে দিলে, ভাইরাল হয়ে গেল যে স্বপ্নে পচা মাংস বিক্রি করে, স্বপ্ন শেষ, সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। তার মানে যেই শাখায় ভালো মাংস বিক্রি করে, ওই শাখাতেও মাংস বিক্রি ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সাধারণ ভোক্তাদের অনীহা। কিরকম এইটা? সাধারণ যারা ভোক্তা, তারা ধরেই নেয় ওরে বাবারে এত এসি টেসি লাগাইছে, দাম না জানি কত বেশি রাখবে, থাক ওইদিকে গেলাম। সো এটা একটা অনীহা থাকে। সো আশা করি চেইন স্টোর বা বিপণী মালার সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা পড়বো ডিপার্টমেন্ট স্টোর। এটাও অলরেডি আমরা খুচরা পাইকারি ব্যবসায় ওই অধ্যায়ে পড়ে এসেছি। তারপরে আমরা পড়বো হলো সুপার মার্কেট, এটাও আমরা পড়ে এসেছি। তারপরে আমরা পড়বো হচ্ছে, যাই হোক যেগুলো আছে আমরা আগামীকালকে পড়বো। আজকে যেগুলো পড়িয়েছি এগুলো তোমাদের পড়া থাকলো, সুতরাং তোমরা খুব সিনসিয়ারলি পড়বে বলে আশা রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।